নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ। পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ। পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। ১৩ বছরেও শুরু হয়নি গ্যাট নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় ৩১ বারের মতো পেছালো অভিযোগ গঠন। এবং পেঁয়াজের পর এবার পাট নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র। বীজ রফতানি বন্ধের পায়তারা। তাদের পেঁয়াজ আর নয়, জানালেন বাণিজ্যমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। নতুন ধরনের করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী আসবেন হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি। সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরও বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন ধরনের করোনা আতঙ্কে স্থবির ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। আবারও রূপ বদলেছে করোনা। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়েছে ৭০ গুণ দ্রুত গতিতে। নতুন বৈশিষ্ট্যের কোভিড সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে এ পর্যন্ত বিমান যোগাযোগ বন্ধ করেছে ৪০টির বেশি দেশ। কানাডা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল ছাড়াও সব ফ্লাইট বাতিল করেছে ভারত ও পাকিস্তানও। যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ব্রিটেনের সাথে সীমান্ত বন্ধ করেছে বেশিরভাগ প্রতিবেশী দেশ। নতুন ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, কিভাবে এটারে এফেক্ট করতেছে আমরা ডিটেলস তো কিছুই জানি না। তারপরেও আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করতেছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, আর স্পেশালি এলাকে আমরা বাঙালি কমিউনিটি যারা আছেন এরা বেশি আতঙ্কের মধ্যে আছেন। কোন সময় কোনটা হেঁটে নেব, ব্যবসার অবস্থা তেমন ভালো নয়, মানুষ তো ঘর থেকে বের হচ্ছে না। এর মধ্যে ব্রিটিশ সীমান্ত অতিক্রম করেছে নতুন করোনা। সংক্রমিত শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশে। এর মধ্যে ব্রিটিশ চিকিৎসকরা দিয়েছেন নতুন দুঃসংবাদ।
তাদের আশঙ্কা নতুন ধরনের কোভিড পরীক্ষায় পজিটিভ আসছে না। অনেকেই কিন্তু টেস্টে এই নতুন স্ট্রেনের পজিটিভ রেজাল্টটা ধরা পড়ছে না, যে কারণে খুব দ্রুত গতিতে আমাদের এখানে টেস্টগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া বা চেঞ্জ করে নেওয়ার কার্যক্রম চলছে। ভ্যাকসিনটা একেবারে অরিজিনাল যে ভাইরাসটা সেটার এগেইনস্টে তৈরি করা, তো আমরা আশা করছি যে ভ্যাকসিন আগের মতোই কাজ করবে। তবে এই পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনে নতুন কোভিডও মোকাবিলা সম্ভব বলে মনে করেন এই চিকিৎসক। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত হাতে পায়নি তারা। ব্রিটেন যেন এখন এক বিচ্ছিন্ন জনপদের নাম। করোনা ভাইরাসের সাথে লড়াই করতে গিয়ে এবারের বড়দিনের উৎসবটাই যেন প্রাণহীন হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিন অনুমোদনের পরেও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে ব্রিটেনবাসীকে, এমনটি কেউই কখনোই ভাবেনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নতুন ধরনের কোভিড সংক্রমণ নিয়ে ব্রিটেনে অচলাবস্থার সবশেষ পরিস্থিতি লন্ডন থেকে জানাচ্ছেন সহকর্মী শোয়েব কবির। করোনা ভাইরাসের যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে ভাইরাসের শনাক্ত হয়েছে ব্রিটেন জুড়ে, সেই ভাইরাস নিয়ে কিন্তু বেশ টালমাটাল অবস্থায় পুরো ব্রিটেনে। ইতিমধ্যে লন্ডন সহ বেশ কয়েকটি শহরে যে টায়ার 4 সর্বোচ্চ সতর্কতা এবং লকডাউনের সর্বোচ্চ যে পর্যায় সেটি জারি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে কিংবা জানুয়ারির শুরু থেকে হয়তো পুরো ব্রিটেন জুড়ে এই সর্বোচ্চ সতর্কতা এবং টায়ার 4 হয়তো জারি করা হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ফাইজারের যে আবিষ্কারক তিনি কিন্তু বলেছেন যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে করোনা ভাইরাস রয়েছে, এই করোনা ভাইরাসের তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি হয়তো কাজ করবে। তবে আশঙ্কার বিষয় যেটি হলো, এই করোনা ভাইরাস কিন্তু আগের যে করোনা ভাইরাস যেটি ছিল তার থেকে প্রায় 70% দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং সেই সংক্রমণের কারণেই কিন্তু ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে যে বড়দিনের উৎসবের আগে এই লকডাউন জারি করলো। ইতিমধ্যে ব্রিটেন কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন একটি জনপদে পরিণত হয়েছে। প্রায় 40টিরও অধিক দেশের সাথে তাদের ফ্লাইট যেসব যোগাযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি বিষয় সবচেয়ে যেটি ভাবিয়ে তুলেছে যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের যে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় 1,500 লরি সীমান্তবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে সেখানে আটকে পড়েছে। তবে একটি সুখবর যেটি হয়েছে যে অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের যেসব গবেষক রয়েছেন তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি হয়তো এই বছরের শেষের দিকে আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে। সেই অনুমোদন পেলে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে ব্রিটেনবাসী। এ ছিল করোনা ভ্যাকসিন নিয়ে ব্রিটেন থেকে সর্বশেষ। এদিকে জার্মানিতে এখনও নতুন ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। নতুন এই ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। সবকিছু ঠিক থাকলে 27 তারিখে জার্মানি ও ফ্রান্সে করোনার টিকা দেওয়া শুরু হবে। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। নতুন ভাইরাস এবং এই যে করোনা ভাইরাসের যে 20 রকমের করে নতুন করে রূপ বদল করে আবারও আক্রমণ করা এবং এটি যে অ্যান্টিবডিতে গিয়ে আঘাত হানছে, সেটি কতদিন আসলে এই অ্যান্টিবডিতে আঘাত হানতে পারে এবং কত সময় নিতে পারে সে বিষয়ে কিন্তু আসলে গবেষণা চালানো হচ্ছে। জার্মানির ভাইরোলজিস্ট ক্রিশ্চিয়ান দ্রস্টেন তিনি কিন্তু বলেছেন যে যদি আসলে ইতিমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি এবং ডেনমার্কে এবং সর্বোপরি অস্ট্রেলিয়াতে যদি এই রোগ ছড়িয়ে যেতে পারে, তাহলে জার্মানিতেও নিশ্চয়ই এই রোগটি এসছে। ফাইজার এবং মডার্নার যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছেন যে এই নতুন প্রজাতির যে করোনা ভাইরাস সেটিকে এই মডার্না এবং ফাইজারের তৈরি যে করোনার টিকা সেটি দিয়ে দমন করা যাবে, কিন্তু সেটির এখনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কারণ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে উড়ে গেছেন এবং নতুন করে এই করোনায় সংক্রমিত হয়েছেন সেই বিষয়টি এখনো কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে আপনি জানেন যে যদি এটি অ্যান্টিবডিতে আক্রমণ করে তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শিশুরা এ ব্যাপারে এখনো মানে করোনা ভাইরাসের যে আলামত, নতুন প্রজন্মের যে করোনা ভাইরাস সেটির মধ্যে থেকে শিশুদেরকে রক্ষার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কারণ 27শে ডিসেম্বর থেকে যদি করোনা ভাইরাসের টিকা জার্মানিতে যারা প্রবীণদের মাধ্যমে মানে যারা 80 বছরের উপরে তাদের মধ্য দিয়ে যদি দেয়া হয় তাহলে শিশুরা কিন্তু বাদ পড়ছে। সেই ক্ষেত্রে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস সে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে কিংবা কতটুকু আসলে পুরো জার্মান যে 8.5 কোটি মানুষকে কিভাবে রক্ষা করতে পারে সে বিষয়টি কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে দফায় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্যমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথে আলোচনা চলছে, দেখা যাক আসলে কি করা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে নতুন মিউটেশন, এটার কারণে কিন্তু এটি যাতে ছড়িয়ে যেতে না পড়ে সে কারণে কিন্তু সমস্ত বর্ডারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে
মালামাল পরিবহন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চিকিৎসা ইত্যাদি যাওয়ার জন্য সেই পথটা কিন্তু এখনো খোলা রাখা হয়েছে। পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে বাংলাদেশে পাটের বাজার ধ্বংসে প্রথম পদক্ষেপ নেয় ভারত। এবার পাট বীজ রপ্তানি বন্ধের পায়তারা করছে দেশটি। এতে করে দেশে পাট উৎপাদনেও দুশ্চিন্তার কারণ এখন প্রতিবেশী দেশটি। তবে ঢাকার মন রক্ষায় আলু ও পেঁয়াজ দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও পাল্টা জানালেন, আগামী বছর থেকে পেঁয়াজের জন্য ভারতের দিকে আর তাকিয়ে থাকবে না বাংলাদেশ। শুরুটা 2017 সালে বাংলাদেশের পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। এতে বাংলাদেশের পাট পণ্য রফতানিতে ব্যাপক ধস নামে। এবার আরেক দুশ্চিন্তা পাট বীজ নিয়ে। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে বীজের জন্য ভারতের উপর নির্ভরশীল। আর এই সুযোগটাই কি নিচ্ছে প্রতিবেশী দেশটি? কৃষিখাত নিয়ে ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানালেন, পাট বীজ রপ্তানি নিয়ে ভারতের মনোভাবের কথা, তবে কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই তাদের কাছে। বীজটা আসে মধ্যপ্রদেশ থেকে এবং মহারাষ্ট্র থেকে। এবার সেই জুটের বীজ আনার ব্যাপারে তারা চিন্তা করছে রেস্ট্রিকশন দিবে। আমরা এটাও চেষ্টা করছি যাতে এই পাটের বীজটার উপরে তারা কোনো রেস্ট্রিকশন না দেয়। বৈঠকে প্রয়োজনের সময় পেঁয়াজ না দিলেও মৌসুমের আগে আবারও নিত্য পণ্যটির রফতানি অব্যাহত রাখার আশ্বাস দিলেন ভারতের বাণিজ্য মন্ত্রী। মজুদ সংকটের কারণে পেঁয়াজ রপ্তানি নিয়ে সমস্যা হয়েছিল, তবে অকৃত্রিম বন্ধু হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে ভারত বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ ও আলু রপ্তানি অব্যাহত রাখবে। তবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সাফ জানালেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এখন বাংলাদেশ। আগামী বছর আমরা মনে করি না যে ভারতের উপর আমাদের খুব ডিপেন্ডেন্ট হতে হবে। পেঁয়াজের গ্রোয়াররা যারা আমাদের আছে তারা একটু বেটার প্রাইস পেয়েছে। প্রায় 12-14 হাজার হেক্টর জমিতে, বেশি জমিতে পেঁয়াজ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ভারতের সাথে যৌথভাবে কাজ করার উপর জোর দেন বক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত হাত ধোয়া প্রকল্প সহ ৩,৩০৮ কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাসায় তাদের থাকতে হবে। না থাকলেও বাসা ভাড়া বাবদ ভাতা দেওয়া হবে না বলে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1883 কোটি টাকা ব্যয়ে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 40 কোটি টাকা ব্যয়ে হাত ধোয়া কর্মসূচি রাখা হয়েছে এই প্রকল্পের আওতায়। 30 জেলার 98 উপজেলায় করোনা স্বাস্থ্যবিধি অনুশীলনে হাত ধোয়ার 882টি বেসিন স্থাপন করা হবে। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বেসিন কেনার প্রস্তাবনা জন্ম দিয়েছিল আলোচনার। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এটি সহ 5টি প্রকল্প অনুমোদন পায়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনের বিষয়ে জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া, তাদের যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সভায় অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন, খুলনা শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প। যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময়, সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয় এবং সেই বিধান অন্তর্ভুক্ত করা হয়। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য বেশি গুরুত্ব দিয়ে, যেহেতু সেখানে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার হয় বাড়ি হাউসহোল্ডের চেয়ে, সেখানে যেন তাড়াতাড়ি করে আমরা অতি দ্রুত প্রিপেড গ্যাস মিটার স্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে 1245 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ 2042 কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট।
পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য। মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা বাড়িয়েছে কাতার। 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে তা আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক 7 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিনে রিপোর্ট। কাতারের বাইরে থাকা সব অভিবাসী ও কাতারি নাগরিকদের আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও কাতার ফিরতে হলে গুনতে হবে কাতারি 2000 রিয়াল থেকে 5000 রিয়াল। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়ম কানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। ইংল্যান্ডে যে করোনা ভাইরাসের নতুনভাবে তার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এই সিদ্ধান্তকে সামনে রেখে কাতার সরকার তা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করছে। কাতার সরকার যাই করছে আমাদের ভালোর জন্য করছে এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য কাতার সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশ থেকে ফিরলে 7 দিন বাসায় হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে তাদের হোটেল কোয়ারেন্টিন লাগবে না। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের তালিকায় নাম নেই বাংলাদেশের। 29শে নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরতে হলে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। সময় সংবাদ, কাতার। সংযুক্ত আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ। গেল কয়েক দশকে এই খাতে বাংলাদেশিদের অবদান চোখে পড়ার মতো। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবায়া বা বোরকার চাহিদা অনেক বেশি। এই অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া। এই শিল্পের পেছনে যুগ যুগ ধরে যাদের সুনিপুণ হাতের ছোঁয়া কাজ করছে তাদের 80 ভাগই বাংলাদেশি। বলতে গেলে এই শিল্পটি পরিচালনায় নিয়ন্ত্রণ ভাগে রয়েছে বাংলাদেশিরাই। সুনিপুণ কাজের জন্য এখানকার আরবিরা আমাদের বাংলাদেশিদেরকে অনেক প্রায়োরিটি প্রদান করে এবং অনেক প্রশংসার দাবিদার আমরা বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও শিল্পটি হাতছাড়া করতে চান না প্রবাসী ব্যবসায়ীরা। তাই এই বাজারটি চাঙ্গা রাখতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন তারা। যেহেতু এই বাঙালিরা এই কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, এই কাজ এরা বোঝে এবং এদের দ্বারা আমরা কাজগুলো করলে কাস্টমার অনেক স্যাটিসফাইড। সংযুক্ত আরব আমিরাতে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় 50,000 বাংলাদেশি। তাছাড়া এই শিল্পের জন্য বাংলাদেশিদের দক্ষতা ও সুনাম ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা বলেছেন, মধ্যপ্রাচ্যে আবায়া শিল্পের প্রবাসীদের আধিপত্য ধরে রাখতে হলে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে দলে পাওয়াটা হবে স্বস্তির, বাড়বে দলের ভারসাম্য, এমনটাই মনে করেন টাইগারদের অধিনায়ক মমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ হিসেবে চাপমুক্ত থেকে খেলতে চায় টাইগাররা। বিনা মেঘে বজ্রপাতের মতো নিষেধাজ্ঞায় চলে গেলেন সাকিব আল হাসান। নেতৃত্ব শূন্য হলো টাইগারদের টেস্ট আর টি-20 দল। বলতে গেলে বড় দুঃসময়ে গুরুদায়িত্বটা কাঁধে নিতে হয়েছিল মমিনুলকে, তাও আবার পারফরমেন্সের বিবেচনায় সবচেয়ে পিছিয়ে থাকা এলিট ফরম্যাটের ব্যাটনটা তরুণ ব্যাটসম্যানের হাতে তুলে দেয় বিসিবি। 11 মাস পর সাদা পোশাকে নতুন করে যখন মাঠে ফিরতে যাচ্ছে টাইগাররা, তখন নিষেধাজ্ঞা কাটানো সাকিব আল হাসানও ফিরছেন আন্তর্জাতিক সার্কিটে। মিমির জন্য খবরটা দারুণ স্বস্তির। ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় যেটা স্বস্তির একটা বিষয়, কারণ সাকিব ভাই থাকলে আপনারা সবাই জানেন টিমের একটা ভালো একটা ব্যালেন্স তৈরি হয়। সেই সাথে আপনার ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং অর্ডার থেকে শুরু একটা ব্যাটসম্যান একটা বোলার কম নেওয়া যায়, তো এটা ভালো একটা পজিটিভ সাইন। আর অনেক এক্সপিরিয়েন্স বোলার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার, অনেক সময় জিনিসটা কাজে দেয়। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের সুখস্মৃতি। ঘরের মাঠে এই ম্যাচটা অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। মুমিনুলের অধিনায়কত্ব করা 4টা ম্যাচের বাকি 3টাই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারত আর পাকিস্তানের বিপক্ষে যে 3 ম্যাচেই ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশকে, তবে সেসব মাথায় নিয়ে চাপ বাড়াতে চান না মুমিনুল। অনেকদিন পরে বাংলাদেশে খেলা হবে, আপনার যখন আমরা অনেকে সুযোগ পাই না, আমরা বাংলাদেশে এরকম প্রথমে করোনার পরে এই প্রথম একটা ভালো সুযোগ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। তো আমরা যারা সুযোগ পাবে তাদের, আমার কাছে মনে হয় যে সবার ওইভাবে 100% এফোর্ট দিয়ে 100% ওই সুযোগটা কাজে লাগানো। ওইভাবে চিন্তা করলে হয়তো আপনি টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারেন। আপনি চিন্তা করেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ এভাবে চিন্তা করলে প্রেশারটা আসবে, আপনাদের এক্সপেকটেশন আসবে, তো অনেক সমস্যা, অনেক নেগেটিভ অনেক কিছু আসবে। দেশের মাটিতে ব্যাটটা দুর্দান্ত কথা বলে মিমির, তবে নিজের পারফরমেন্স নিয়ে ভাবনা নেই। টানা 3 সিরিজ হেরে আসা ক্যারিবিয়ানদের বিপক্ষে আত্মবিশ্বাসে উঠতেও নারাজ। ওরা টানা সিরিজ আসছে, তার মানে না যে আপনি এখানে ওদের হারাই দেবেন, এভাবে চিন্তা করা ডিফিকাল্ট। তা আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। ইনজুরি থেকে পুনর্বাসন চলছে, সব ঠিক থাকলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচেই মাঠে দেখা যাবে টেস্ট ক্যাপ্টেনকে। ইনশাআল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ, পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ, পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার, বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।